2024 সিংহাসন দখলের মহাসংগ্রাম তথা লোকসভা নির্বাচন ঘোষণা করে দিয়েছে গত 16ই মার্চ। আর লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলি তারা তাদের যে সমস্ত প্রার্থী তালিকা তা প্রকাশ করতে শুরু করেছে। আমরা দেখেছি যে বিজেপির তরফ থেকে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল পশ্চিমবঙ্গের 42 আসনের মধ্যে 20 আসনের প্রার্থী তালিকা। আর সেই 20 আসনের প্রার্থী তালিকার মধ্যে আসানসোলের প্রার্থী করা হয়েছিল ভোজপুরি গায়ক পবন সিংকে, কিন্তু পরবর্তী সময় পবন সিং তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি এই কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তো আমরা লোকসভা নির্বাচনে যে আরও বাকি 4টি আসন রয়েছে সে 4টি আসনে কে কে প্রার্থী হতে পারে তা নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আলোচনা করব বিজেপির যে পশ্চিমবঙ্গের 2টি আসনে উপনির্বাচন হবে সেই উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তা নিয়ে। তো আমরা বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী বিভিন্ন আপডেটগুলি পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় যে 20 জনের নাম ছিল তার মধ্যে একজন বাদ গেলে থাকে 19, এবং পরবর্তী বাংলায় যে দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেখানে আরও 19 জনের নাম ছিল, সব মিলিয়ে 38 জন। বাকি থাকলো 4টি আসন, সেই 4টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করবে। কিন্তু ইতিপূর্বেই আরও ব্যাপক একটি রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে আসানসোল কেন্দ্রকে সামনে নিয়ে, কেননা এই আসানসোল কেন্দ্র থেকে পবন সিং প্রার্থী হবে না বলে জানিয়ে দেওয়ার ফলে টুইটের মধ্যে রীতিমতো ভোট যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, একে অন্যকে খোঁচা দেওয়া শুরু করে দিয়েছে। টুইট করে জানানো হচ্ছে যে পবন সিং কেন প্রার্থী হতে চাইছে না এবং বাবুল সুপ্রিয় এর বিরুদ্ধে ব্যাপক কটাক্ষ করেছে। তার পরবর্তী সময় বাবুল সুপ্রিয় বলেছে এই কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে অমিত শাহকে লড়াই করতে হবে। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি যে একটি শোরগোল উঠেছিল বাংলা থেকে অমিত শাহ হয়তো নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আবার বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত 4টি আসনও বাকি রয়েছে। এই 4টি আসনের মধ্যে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলার যে 42 আসন রয়েছে তার মধ্যে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী। আর এখান থেকে কিছুটা অনুমান করা যাচ্ছে হয়তো বা আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় যে 42 আসন রয়েছে সে 42 আসনের মধ্যে 42টি টার্গেট করেছে, সর্বোচ্চ 35টি আসন দখল করবে বলে তারা আশাবাদী। আর যে কারণে আসানসোল কেন্দ্র নিয়ে যেহেতু বিতর্ক তৈরি হয়েছে এবং এখানকার মানুষজন বেশিরভাগই হিন্দি ভাষাভাষীর মানুষ, তাই আসানসোলকে সামনে রেখে হয়তোবা লোকসভা নির্বাচনে অমিত শাহ এই কেন্দ্র থেকেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। আর যদি কোনো কারণে এই কেন্দ্র থেকে অমিত শাহকে যদি না প্রার্থী করা হয়ে থাকে তাহলে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন চিকিৎসক প্রণত টুডুকে এখান থেকে প্রার্থী করা হতে পারে। আর যদি অমিত শাহ এখান থেকে নিজেই প্রার্থী হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এবার আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো ডায়মন্ড হারবার কেন্দ্র, যে কেন্দ্র নিয়ে আমরা দেখেছি যে ইতিপূর্বেই আইএসএফ এর একমাত্র বিধায়ক ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি জানিয়েছিলেন এখান থেকে অভিষেক ব্যানার্জিকে হারানোর জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং পশ্চিমবঙ্গের তৃণমূল বিরোধী সকল রাজনৈতিক দলই কিন্তু তাকে সমর্থন জানিয়েছে। বিজেপির তরফ থেকেও যে তথ্য রয়েছে তাতে জানা গিয়েছে যে এখান থেকে যদি নওশাদ সিদ্দিকীকে প্রার্থী করা হয়ে থাকে তাহলে বিজেপির তরফ থেকে তেমন কোনো হেভিওয়েট প্রার্থীকে এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এমন কোনো প্রার্থী দেওয়া হবে যার কোনো জনপ্রিয়তা নেই, এমন প্রার্থী দিলে পারে তবেই নওশাদ সিদ্দিকী এখান থেকে জয়লাভ করতে পারবে। আর পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী দলের একমাত্র প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে অভিষেক ব্যানার্জি তাকে হারানো সম্ভব হবে। তাই নওশাদ সিদ্দিকী যদি এখান থেকে প্রার্থী হয়ে থাকে তাহলে শুধু বিজেপি নয়, সিপিএমের তরফ থেকেও এখানে এখনো পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। তারাও চাইছে এখান থেকে নওশাদ সিদ্দিকী যদি প্রার্থী হয়ে থাকে, যদি আসন সমঝোতায় কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে পারে নওশাদ সিদ্দিকী এখান থেকে প্রার্থী হলে
বিজেপি যেহেতু 42 আসনে প্রার্থী দেবে, সেহেতু এখান থেকে অজনপ্রিয় কোনো ব্যক্তিকে প্রার্থী করবে এবং সিপিআইএমের তরফ থেকে হয়তো আসন সমঝোতায় এই কেন্দ্রটি মেনে নেওয়া হবে, কংগ্রেসের তরফ থেকেও মেনে নেওয়া হবে। নয়তো বা এমন কোনো প্রার্থী দেবে তারা জনপ্রিয় নয়, এমন প্রার্থী দিলে পারে নওশাদ সিদ্দিকী, তিনি লড়াই করে এখান থেকে সকল তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলি যদি পরোক্ষভাবে নওশাদ সিদ্দিকীকে ভোটে পাস করানোর জন্য সহযোগিতা করে থাকে, তাহলে পরে নওশাদ সিদ্দিকীর জেতা সহজ হবে। তার ফলে ডায়মন্ড হারবার থেকে একদম চিরতরে মুছে যাবে এই বাংলার তৃণমূলের যে বর্তমান সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছে অভিষেক ব্যানার্জি, তাকে হারানো সম্ভব হবে। আর অভিষেক ব্যানার্জি যদি হেরে যায় তাহলে তৃণমূলের আগামী ভবিষ্যৎটা হেরে যাবে, আর আগামী ভবিষ্যৎ যদি হারিয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলে আগামী দিনে দখল করা খুবই সহজ হবে। আর এই সহজ পথটি তৈরি করার জন্য নওশাদ সিদ্দিকী একদম ব্যাপকভাবে তিনি জেদ এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে, আর তাকে সহযোগিতা করার জন্য সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার যে প্রচেষ্টা তা তারা চালিয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, দেখা যাক ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে কি আগামী দিনে নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে পারে কিনা। এখন শুধু সময়ের অপেক্ষা, শুধুমাত্র আইএসএফ, জাতীয় কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে যে আসন সমঝোতা চলছে, সেখানে যদি ডায়মন্ড হারবার আইএসএফের তরফে চলে আসে এবং নওশাদ সিদ্দিকী প্রার্থী হয়ে যায় তাহলেই কোনো সমস্যা নেই। এবার আসবো আমরা বীরভূম কেন্দ্র নিয়ে। আমরা আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে যে 4টি কেন্দ্র রয়েছে বিজেপির তরফে, সেই 4টি কেন্দ্র কিন্তু চমকপূর্ণ প্রার্থী দেবে বিজেপি। এই 4টি কেন্দ্র খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাছাড়াও 2টি যে উপনির্বাচন হবে, বিধানসভা নির্বাচন, সেই উপবিধানসভা নির্বাচনও কিন্তু চমকপূর্ণ প্রার্থী রয়েছে। এবার আমরা দেখে নেব বীরভূমে যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্র থেকে বিজেপির তরফ থেকে আইপিএস দেবাশিস ঘোষকে প্রার্থী করা হতে পারে। আগামী লোকসভা নির্বাচনে বীরভূম থেকে আইপিএস দেবাশিস ঘোষকে প্রার্থী করা হতে পারে বিজেপির তরফ থেকে। তারপর আমরা আসি ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রাম কেন্দ্র আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যে কেন্দ্রটি থেকে দীর্ঘ যে বিতর্কিত একজন ব্যক্তি কৌস্তব বাগচি, যিনি দীর্ঘ সময় তিনি কংগ্রেসের হয়ে লড়াই করেছেন এবং তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে আগামী দিনে তিনি লড়াইয়ের ময়দানে পিছপা হবেন না, তিনি কিন্তু তার ভোল বদল করে বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপিতে যোগদান করার পর তাকেই ঝাড়গ্রাম থেকে আগামী লোকসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে বলে এখনো পর্যন্ত যা খবর রয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের যে 2টি উপনির্বাচন হবে, সেই 2টি উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হতে পারে। প্রার্থী ঘোষণা করা হয়েছে, বরানগরের প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। বিজেপির তরফ থেকে উপনির্বাচনে বরানগরের প্রার্থী হচ্ছেন সজল ঘোষ। তারপর পশ্চিমবঙ্গে উপনির্বাচন হবে ভগবানগোলা কেন্দ্রে, যেখান থেকে বিজেপির তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে ভাস্কর সরকারকে। বিজেপির তরফ থেকে ভগবানগোলা কেন্দ্রের জন্য উপবিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে ভাস্কর সরকারকে।